শেষে কিনা আজও লেট। পোড়া কড়া টড়া ধরছিলি বুঝি? 2 মিনিট আগে ট্রেনটা ছেড়ে দিলে যে হাজিরা খাতায় ঢেরা পড়তো রে। মুচকি হেসে সঞ্জয়ের দিকে তাকালো তন্ময়। সব সময় অমন লেকফুল করিস না তো। বেচারা বউয়ের বাধ্য স্বামী বলে কথা। আগে মায়ের বাধ্য ছেলে ছিল, বিয়ের পর বউয়ের আঁচলের তলায় লুকিয়েছে। এমন বাধ্য ছেলে বাজারে বড় একটা মেলে না, বুঝলি? ভাব, অফিসে কাজ করে নিজেকে নিংড়ে দিচ্ছে, তার উপর আবার বাড়ি ফিরে মেয়েলি কাজে হাত লাগাচ্ছে। ঝামেলা লাগলেই আমার বউ বলে, কুশলদাকে দেখে কিছু শিখতে পারো না? তোমাদের মতো অফিসে বসে চাকরিও করে, আবার ঘরে ফিরে সাংসারিক কাজেও হাত বাড়িয়ে দিতে পিছপা হয় না। কোমল বৌদির কতখানি সাহায্য হয় জানো? কোমল বৌদির ভাগ্য দেখলে হিংসে হয়। কোথায় সঞ্জয় দা আর কোথায় তুমি? এঁটো বাসন ধরলে যেন তোমার জাত যায়। তুমি কি বললে তখন? হাসি মুখে বৌদির করা সব অভিযোগ মেনে নিলে? গোল গোল চোখে বলে উঠল সুজয়। ওদের গ্রুপের মধ্যে সবচেয়ে জুনিয়র, বছর 2 চাকরি পেয়েছে। বেচারার এখনও বিয়ে হয়নি, তবে জমিয়ে পাত্রী দেখা পর্ব চলছে। এতদিনেও প্রেম করে উঠতে পারেনি বলে পরের মুখের ঝাল খেয়েই দিন কাটাচ্ছে। সুযোগ পেলেই বিবাহিত দাদাদের কথাবার্তা শোনে, অংশ নেয়, আর গোপনে গোপনে বিবাহিত জীবনের লাভ ক্ষতির তুল্যমূল্য হিসেব কষতে বসে। দেবেশ হাসল। দেখ ভাই, বিয়ে করে আমি যা বুঝেছি, বউদের কাজই হলো ভৌ ভৌ করা। সব কথায় অত পাত্তা দিতে গেলে চলে না, বুঝলি? গম্ভীর মুখে বললাম, খেটে খুঁটে টাকা কামিয়ে আনি, তাই সংসারে কত চাপ টের পাও না। হাতে টাকা না থাকলে বুঝতে কত ধানে কত চাল। বৌদি এক কথায় মেনে নিল, কোনো কিছু বলল না। বক্তা সেই সুজয়। এবার যেন একটু দুঃখী দুঃখী হলো দেবেশের মুখ। আজকালকার তেজি মহিলারে সব সহজে কি আর মেনে নিতে রাজি হয়? তার উপর ওমেন এম্পাওয়ারমেন্টের যুগ। একটা কথা বলবি তো অমনি কোমর বেঁধে পাল্টা 5টা যুক্তি দেখিয়ে দেবে। তার উপর তোদের বৌদি ওই বলে কি না স্বনির্ভর মহিলা, শাড়ির ব্যবসা করে। মিথ্যে বলবো না, মাথায় বুদ্ধি আছে। এর মধ্যেই বেশ ব্যবসা জমিয়ে ফেলেছে। পাল্টা বলতে এসেছিল, সে তো সংসারে আমিও টাকা দিই। নিয়মিত রোজগারের পাশাপাশি ব্যাংকের টুকিটাকি কাজ, ইলেকট্রনিক বিল, ছেলে মেয়েকে পড়তে, আঁকা, ক্যারাটে ক্লাসে নিয়ে যাওয়া, তার উপর সংসারের যাবতীয় কাজ। তারপর তন্ময় বলল, দেবেশ রে, বৌদি তো তোকে পুরো ধুয়ে দিল। এই দেবেশ চ্যাটার্জিকে ধোয়া অত সহজ নয়, বুঝলে? আমিও কি সহজে ছেড়ে দেওয়ার পাত্র? তোর বৌদি ভুলে গিয়েছিল, ইট মারলে পাটকেল খেতে হয়। সোজাসুজি বললুম, দেখো, ওসব মেয়েলি কাজ আমার দ্বারা সম্ভব নয়। সপ্তাহের ছুটির দিনটাতে বাজার দোকান করে দিই, এই যথেষ্ট। এর বেশি কিছু করতে টরতে পারবো না। এই সংসার তোমার। এবার নিজের সংসারে কতটা খাটবে বা আদৌ খাটবে কিনা সেটা নিয়ে সিদ্ধান্ত নেওয়ার সম্পূর্ণ অধিকার তোমার। ভেবে নাও কি করবে। আমার কিছুতেই কোনো আপত্তি নেই। ব্যাস, এক্কেবারে চুপ। আসলে কি জানিস তো তন্ময়, যতই সমাজ আধুনিক হোক, মেয়েরা যতই ফাইটার প্লেন চালাক, মুখ্যমন্ত্রী প্রধানমন্ত্রী হয়ে দেশ চালাক, দিন শেষে নিজস্ব একটা সংসারের বাসনা প্রতিটা মেয়েই মনের গহনে লালন করে। সেখানে সে সর্বময়ী কর্ত্রী। সংসারে প্রতিদিন দাসীর মতো খাটতে হলেও নিজেকে সে রানী ভাবে। সেখানে একবার ঘা দিতে পারলেই কার্যসিদ্ধি। কি বুঝলি? সুজয়ের দিকে তাকিয়ে মিটিমিটি হাসল দেবেশ। বিয়ে করতে যাচ্ছিস তো, ট্রিক্সগুলো জেনে নে, পরে কাজে লাগবে। কিরে সঞ্জয়, দেবেশের কাছ থেকে তো কিছু টিপস নিতে পারিস। তাহলে আর প্রতিদিন হাত পুড়িয়ে টিফিন বানাতে হয় না, কিংবা অফিস আসার সময় পোড়া কড়া মাজতে গিয়ে দৌড়ে দৌড়ে স্টেশনে আসতে হয় না। মুচকি হাসে অনিকেত। এত যাকে নিয়ে কথা, সেই সঞ্জয়ের মুখের হাসি কিন্তু অমলিন। ব্যাংকে ব্যাগ রেখে সিটে গুছিয়ে বসে বলল,
আমার কাছে এগুলো তো মেয়েলি কাজ নয় ভাই। কাজের আবার ভাগাভাগি কি? আমার করতে ভালো লাগে তাই করি। মানে কি বলতে চাইছিস তুই? রান্না করা, বাসন মাজা মেয়েদের কাজ নয়? সে তোর ভালো লাগে করতে, সে কথা আলাদা। কিন্তু তুই কখনো বাবাকে দেখেছিস ঘন্টার পর ঘন্টা ঘেমে নিয়ে রান্নাঘরের গরমে রান্না করতে, নাকি বাসন মাজতে, কপালের ঘাম মুছতে? আমি কিন্তু ওই রোববার শখের মাংস রান্নার কথা বলছি না, সিরিয়াস মুখে বলল অনিকেত। বাবাকে দেখিনি, কিন্তু মাকে দেখেছি। দেখেছি রান্নাঘরের গরমে ঘামতে ঘামতে বাবার জন্য গরম গরম ফুলকো রুটি সেকে আনতে। কখনো একটা রুটি না ফুললে বাবা চিৎকার করতেন, উল্টোপাল্টা কথা শোনাতেন, বাবার তৈরি করা বাড়ি থেকে বেরিয়ে যেতে বলতেন। মায়ের ভেতরকার অসহায়তা আমাকে কষ্ট দিত। ভেতরে ভেতরে আমি গুমড়ে মরতুম। কতবার জিজ্ঞেস করেছি, এত অবহেলা, এত অসম্মান সহ্য করে এ সংসারে তুমি থাকো কেন মা? মা কি উত্তর দিয়েছিল জানিস? নিজের হাতে গড়া সংসার ছেড়ে যাওয়া কি এত সহজ? বড় হয়ে যখন কিছু যত্নে ভালোবাসায় গড়বি, তখন বুঝবি মায়া কিভাবে আষ্টে পৃষ্ঠে বেঁধে রাখে। তা তুই গড়লি কি? এত বছরে কোনো এম্পায়ার গড়তে তো দেখলাম না। সেই তো আমাদের সঙ্গে 10টা 5টার মাছি মারা কেরানির মতো কলম পিষে চলেছিস। ঠোঁট বেঁকিয়ে ব্যঙ্গের স্বরে বলল দেবেশ। কেন, সংসার কোনো এম্পায়ারের থেকে কম নাকি? এই এম্পায়ারের সমান অংশের ভাগিদার দুজন, আমি আর কোমল। এ এমন এক এম্পায়ার যেখানে কোমল কখনো অবহেলিত বোধ করবে না, অন্ধকার ঘরে বসে চোখের জল ফেলবে না। এই এম্পায়ার থেকে যখন তখন কেউ তাকে চলে যেতে বলতে পারবে না। যতদিন বাঁচবে সে রানী হয়ে থাকবে, দাসী নয়। এটাই তো আসল গোড়া। শুধু কিছু টাকা পয়সা দিয়ে ইটের 4টে দেওয়াল গাঁথলেই কি ঘর হয়? ঘর হয় ভালোবাসায়, সম্মানে, দায়িত্ববোধে। মা যখন অসুস্থ হলো তখন বাবাকে কাঁদতে দেখেছি পূর্বকৃত অপরাধের জন্য চোখের জল ফেলতে। কিন্তু আমি কখনো পিঠে হাত রেখে সান্ত্বনা দেইনি। আসলে কি জানিস, ওই মানুষটাকে কখনো মন থেকে ক্ষমাই করতে পারিনি। আজ বড় হয়েছি তো বুঝি দোষটা মানুষটার ছিল না। সমাজ যেভাবে বুঝিয়েছে সেও সেভাবে বুঝেছে। সিস্টেমে বলল না, আসলে কি পরিবর্তন সম্ভব? মাকে ভালোবেসেছি বটে, কিন্তু মাকে অপমানিত হতে দেখে প্রতিবাদ তো করিনি কখনো। ভেবেছি এটাই স্বাভাবিক। এভাবে ভেবে দেখা হয়নি কখনো। তুই কিভাবে এত গভীরে গিয়ে ভাবলি সঞ্জয়? অনিকেত বলল, আজ থেকে বাড়ি ফিরে আমিও সুকন্যাকে গৃহকন্যার কাজে সাহায্য করব। সত্যিই তো, বেচারা অফিস থেকে ক্লান্ত হয়ে ফিরেই কিচেনে ঢোকে, আর আমি চুপচাপ বসে মোবাইল ঘাঁটি, নয় কফি খেতে খেতে টিভিতে চ্যানেল সার্ফিং করি। আমিও তাই করব। সঞ্জয় আমার চোখ খুলে দিয়েছে, হাসল তন্ময়। সরি রে, তোকে তখন ওভাবে বলা আমাদের উচিত হয়নি। গোমরা মুখে বলল দেবেশ, তোরা যে দেখছি বেমালুম পাল্টি খেয়ে গেলি রে। তোদের সমর্থনে সরকার গড়লে শপথ নেওয়ার আগেই তো মুখ থুবড়ে পড়তে হবে। এই যে রান্নাঘরে ঢুকবি, বাসন মাজবি, তাতে তোদের পুরুষত্ব আহত হবে না? লোকের কাছে নিজেদের পুরুষ বলে পরিচয় দিতে পারবি তো? পুরুষত্ব মানে নারীকে অপমান করা নয়। প্রকৃত পুরুষ সেই যে নারীকে উপযুক্ত সম্মান দিয়ে ভালোবাসার বাঁধনে বেঁধে রাখতে পারে। নইলে হয়তো নারীর নিজের সাজানো সংসার ছেড়ে যায় না, কিন্তু মনের ঘরে পুরুষটিকে নির্বাসনে পাঠায়। যে সংসার ভালোবাসায় নয়, শুকনো কর্তব্যের উপর দাঁড়িয়ে থাকে, সে সংসারে আদৌ কি কোনো বাঁধন থাকে? সময় পেলে ভেবে দেখিস দেবেশ। সুজয় হাসল। আমি তোমার দেখানো পথেই চলবো সঞ্জয়দা। মহাভারতের সঞ্জয়ের মতোই তুমি যেন দিব্য চক্ষু দিয়ে আমাদের সঠিক পথ দেখালে।
আমার ধারণা তোমার দেখানো পথে চললে এদেশে আর কোনো ডিভোর্সই হবে না। আলতো হাতে সুজয়ের পিঠ চাপড়ে বলল সঞ্জয়, সংসার সুখের হয় রমণীর গুণে। এই লাইনটা তো সবাই জানে, পরের লাইনটা জানা আছে কি? পরের লাইন আছে তো, কিন্তু পড়ানো হয় না কখনো। যদি পাল্টা ঝামেলায় পড়তে হয়, গুণবান পতি যদি থাকে তার শোনে।